আমি মাটির বুকে ডানা ছাড়া পরি পাইছি রে, আমি মনে মনে এমন এখন মানুষ চাইছি রে। এখন আমি বাসায় যাওয়ার পর আমি সাথে সাথে ওকে সার্চ করি, আঁচল আঁখি লিখি, দেখলাম যে ও আমার সাথে অ্যাড আছে। তো শুটিং সেটে গিয়ে দেখি ও আমার দিকে মানে খুব এরকম করে কাঁপতেছে, আমার চোখের দিকে তাকিয়ে অ্যাক্টিং করো। দেখেন আমি এত ঘুরায় ফিরে কথা বলতে পারি না, আমি ডিরেক্টলি বলতে চাই আমি আপনাকে অনেক আগে থেকে পছন্দ করি, আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি এসব প্রেম ভালোবাসা আসলে আমি বিয়ের পরে চাইছি আর কি। ওইটা দেখে আমার এত ভালো লাগছে, তখন আমি ওকে বলছি যে আমাকে আমার ফিল্মেও এমন সুন্দর করে কেউ প্রেজেন্ট করেনি। আমি সবসময় আমার জীবনসঙ্গী এমনই চেয়েছিলাম যে খুব ভদ্র হবে এবং খুব চুপচাপ হবে। দর্শক, ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি শ্রাবণ ও তৌহিদা সবাইকে ওয়েলকাম করছি রংধনু গ্রুপ প্রেজেন্টস প্রতিদিনের বাংলাদেশ স্টার আড্ডা পাওয়ার্ড বাই রামাধা বাই উইনধামে। আজকে আমি তো আছি, আর জমজমাট আড্ডায় আমার সাথে যারা আছেন তারা অবশ্যই রূপালী পর্দার ঝলমলে তারকা। বলছিলাম স্টার কাপল চিত্রনায়িকা আঁচল এবং সেই সাথে সঙ্গীত শিল্পী অমির কথা। হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক আপু তোমাকে। কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? অনেক ভালো আছি এবং কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। বুঝতে পারছো কিসের জন্য কংগ্রেচুলেট করেছি। তো সেই প্রসঙ্গে আগে যাব নাকি ঈদ কেমন যাচ্ছে, ঈদের প্রসঙ্গে আগে কথা বলবো, আড্ডা মারবো আমরা? তোমার ইচ্ছা, যেটা শুনতে চাও। আমার বেশি শুনতে ইচ্ছে করছে তোমাদের জটিল প্রেম লাভ স্টোরিটা। ও জানরে সেখান থেকে পরিত পাওয়া হয়ে গেল, তাই না? তা কার মুখ থেকে শুনবো? আঁচলই বলুক, তাই না? আঁচল, তোমাদের লাভ স্টোরি নিয়ে কিন্তু সবার অনেক আকাঙ্ক্ষা। মানে আমরা জানতাম, শুনছিলাম যে বিয়ে হয়ে গেছে বা লুকাচ্ছ, এরকম অনেক কিছু, অনেক দিন, 3 বছর। এবার তোমার মুখ থেকেই শুনি যে কিভাবে কি হলো। না, আমার বিয়েটা মানে কোনো লুকানো বা এরকম কিছু না। আমার বিয়েটা হয়েছে একদম করোনার ভিতরে। দ্যাটস ওয়াই আমি সেভাবে অনুষ্ঠান করে সবাইকে মানে জানিয়ে শুনিয়ে করতে পারিনি। তো যেভাবে হয়েছে একদম পারিবারিক ভাবেই, আর কাউকে ওই সিচুয়েশনে কাউকে বললে কেউ আসতো না, মানে অনুষ্ঠান হতো না। তো আমাদের বিয়ে হয়েছে 2021 সালে, এবং তখন থেকে মোটামুটি আমার কাছের মানুষজন যারা, তখন থেকেই জানতো। আর ওর সাথে পরিচয় বেসিক্যালি ওর একটা মানে গানের মাধ্যমে, ওর একটা হ্যাঁ মিউজিক্যাল ফিল্মের মাধ্যমে। তো সেই ফিল্মে গিয়ে কি মনে হলো? প্রথমেই কি এই মেয়েটাকে দেখেই মনে হলো এটাই আমার পরি? ছেলে এমন না, আমি ওকে দেখেছিলাম হচ্ছে আমার স্টুডিওর পাশেই, ওখানে আই থিংক রিহার্সালে গিয়েছিল। হ্যাঁ, আমাদের শিল্পী সমিতির পিকনিকের জন্য আমি ডান্সের রিহার্সাল করতে গিয়েছিলাম ওখানে। ও নাকি আমাকে সেখানে প্রথম দেখেছে, মানে সরাসরি প্রথম দেখেছে। ও আমাকে খেয়াল করেনি, আমি ওকে দেখেছি। বাট এটা আমি পরে আমাদের অ্যাকচুয়ালি বিয়ের পরে বলেছি ওকে। আচ্ছা। তো এমনিতে তো ওর গান দেখা হয় বা ওর মুভিও আমার দেখা হয়েছে। আচ্ছা, তাই আমাকে মানে ভালো লাগাটা আগে থেকেই ছিল। यस। কিন্তু কাজটা শুরু হলো কিভাবে? মানে ওকে মডেল করার ইচ্ছেটা কি ওই ইচ্ছা থেকেই ছিল? আমি তখন না, ওকে দেখার পর আমি ওই সময়টাই আমার এই গানটা রেডি ছিল। তো ও জানরে গানটার জন্য একটা এই টাইপ ফেজ আমার খুব প্রয়োজন ছিল। তখন আমি বাসায় যাই। কি টাইপ ফেজ? এখন সে নিজেই জানতে চাচ্ছে কি টাইপ ফেজ, মানে একটু প্রশংসা শুনতে চাচ্ছে আমার ওই গল্পটার জন্য আর কি। ওর মধ্যে একটা সুন্দরী সুন্দরী তো অনেকেই আছে, ওর মধ্যে মানে কি আমার কল্পনা এটা যেটা ছিল যে আসলে একটু সুফি ব্যাপারটা থাকবে। আপনি মানে দেখেছেন আঁচলের মধ্যে একটা সুফি ব্যাপার আছে, পবিত্রতা আছে। ওয়াও, অনেক বড় একটা কমপ্লিমেন্ট। যাই হোক, তারপরে তখন আমি বাসায় যাওয়ার পর আমি সাথে সাথে ওকে সার্চ করি, আঁচল আঁখি লিখি, দেখলাম যে ও আমার সাথে অ্যাড আছে। আচ্ছা, অনেক আগে থেকে। তখন আমি ওকে হাই করি। এটা আমি করি না, এটা আল্লাহ, মানে আল্লাহ কাকে বলতে মনেই নাই, জানি না। আমি অ্যাড পাঠিয়েছি বা ও জানি না কিভাবে, ও তো পাঠাবে না, ও তো বললো এটা আল্লাহই করেছে। তো তারপর আমি ওকে হাই করি, সেটার জবাব আমি পাই হচ্ছে কতদিন পরে হবে, 15 দিন তো হবে, 15 দিন পরে। আচ্ছা, এমন হবে না? এটা তো ইচ্ছাকৃতভাবে করো না? না, আমার তো এরকম টেক্সট অনেক করে রাখে, অনেক ফ্যানরা করে রাখে, ওই হাই আপু কেমন আছেন, আপু একটু কথা বলতে চাই। এই কাজটা নিয়ে আমি অনেক একটু টুকটাক প্যারা খেয়েছি। কেন? মানে ওকে আমি হাই করার পর 6 মাস ঘুরাইছি ওকে, 7 দিন পর, তারপর আবার হ্যাঁ বলুন, তারপর আবার চলে যায় 4-5 দিনের জন্য, আবার আসে।
ব্যস্ততা থাকে, ওটা কি তুমি ইচ্ছাকৃত করেছো? না 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 একদমই না, কারণ জানতে পারলাম যে আসলে ওর নাকি তখন রানিং মুভির কাজ চলছে, তখন আমি মিউজিক ভিডিও করতে চাচ্ছিলাম না। হ্যাঁ, দ্যাটস ওয়াই ওকে একবার রিপ্লাই করলে আমি আবার 20 দিনের জন্য অফ হয়ে যাইতাম, মানে ইচ্ছা ছিল না কাজটা করার। কিন্তু বললাম না যে উপর আল্লাহ সবকিছুর ইশারাতে এই কাজটা করা হলো, কিভাবে তাও জানি না। 6 মাস ও আমার পিছনে ঘুরছে। এটা অবি ভাইয়া তো নীল নকশা নিয়ে নেমেছিল, তখন আমার এই ধরনের ইন্টেনশন ছিল না। ওকে, মানে কিন্তু ওকে পছন্দ ছিল আর কি, সেটা মনে রেখেছি, কখনো বলিও না ওকে। কখন গিয়ে বলা হলো যে আই লাভ ইউ? আমি কখনোই আই লাভ ইউ বলি না। আমাদের মধ্যে কখনো আই লাভ ইউ বলা বলি হয় না। কুমিল্লার ছেলেদের স্টাইল একটু অন্যরকম। আমি হচ্ছে ওকে, আমি এসব প্রেম ভালোবাসা আসলে আমি বিয়ের পরে চাইছি আর কি। আমি স্ট্রেট যে ওকে বলছি যে আপনাকে আমার ভালো লাগে, ডিয়ারিং খুব। হ্যাঁ, মানে থাকে না যে আমি আপনাকে বিয়ে করতে চাই। হ্যাঁ, মানে প্রেম করব। হ্যাঁ, মানে ও একবারেই হচ্ছে ছক্কা মারছে। ওকে আমার ঘাটাঘাটি যেটা আছে ওটা আমার করা শেষ। ও ঘাটাঘাটিতে কি পেলেন যে ও কি প্রেম ম্যাটেরিয়াল না, মানে লাভ ম্যাটেরিয়াল না, নাকি ও হচ্ছে ওয়াইফ ম্যাটেরিয়াল? ওই এই টাইপটা আমি ওয়াইফ ম্যাটেরিয়াল, সেজন্য সরাসরি একদম ছক্কা মারতে চেয়েছেন যে বিয়ে করবেন বলতে পারেন এরকমই। তো তোমার কাছ থেকে একটু শুনি যে একটা ছেলে তুমি খুব ভালো করে চিনো না, নোটিসও করো নাই, তার সাথে মানে কাজ করার পরেই প্রথমেই এসে তোমাকে বিয়ের প্রপোজাল দিল, আই লাভ ইউ বলো না, আর তুমি রাজি হলে কিভাবে, পটালো কিভাবে তোমাকে? আমি সত্যি কথা আপু, আমি নিজেও জানি না আমি কিভাবে যে ও আমাকে বলছে আর আমি ওর ইশারাতেই নাচতেছি, আমি সেটাও জানি না। তোমাকে হিপনোটাইজ করে ফেললো? না, এরকম কিছু না। উপর বলার আমাদের গানটা শুটিং হয়েছে, আমি সরি, আমি এতগুলো আমি কিন্তু স্টারদের সাথে কাজ করেছি। আমি যদি নিজেও তখন অত কিছু হই নাই, আমার সাথে অনেকেই কাজ করছে, কিন্তু আমি ওদের সাথে আমি অতটা লজ্জা পাই নাই, বা ওর ব্যাপারটা একদম আমার জীবনে আলাদা ছিল। আমি ওর দিকে তাকাইতে পারতেছিলাম না। তুমি বলো এই বিষয়টা, ও খুব সাজে বলতে পারে। আমাদের শুটিং ছিল মাত্র 2 দিনের। হ্যাঁ, যেহেতু মিউজিক্যাল ফিল্ম একটা বড় সেটআপ এবং একদিনে শুট করতে পারিনি। মিউজিক ভিডিও তো সাধারণত একদিনেই শেষ হয়ে যায়, বাট ও 2 দিন শুট করেছিল। ইচ্ছা করে না, মানে শেষ করতে গল্প একটা অনেক বড় একটা স্টোরি ছিল, এটা শেষ করতে পারিনি। তো শুটিং সেটে গিয়ে দেখি ও আমার দিকে মানে খুব এরকম করে কাঁপতেছে, যখন সেটে আসছে ও শট দিতে পারতেছে না বা আমার চোখের দিকেই তাকাচ্ছে না। আর সে আমার কো আর্টিস্ট, মানে আমার হিরো। তো আমি তো চাইবো না যে স্ক্রিনে আমার কাজটা খারাপ হোক, আমার হিরোকে আমার থেকেও মানে কম মানে ডাউন লাগে। আমি ওকে বলছিলাম যে তুমি একটু রিল্যাক্সে থাকো, এরকম কাঁপাকাঁপি করো না, বা আমার চোখের দিকে তাকিয়ে অ্যাক্টিং করো। এরকম করলে তো বুঝতে পেরেছিলে যে অলরেডি হি ইজ ইন লাভ? না 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 না, আমি ওকে ওর মধ্যে একটা জিনিস দেখেছি, ও খুবই ভদ্র, মানে যেটা আমার কাছে ফিল হয়েছে, এবং খুব কম কথা বলে আর খুব লাজুকও। ও সব জায়গায়, ও সব সেটেই মানে খুব লাজুক, একটু কম কথা বলে। তো আমি প্রথমে নোটিস করেছি ছেলেটা মনে হয় একটু কম কথা বলে বা লজ্জা পাচ্ছে। না, আমি তো এটা প্রথম কাজের এক্সপেরিয়েন্সটা শুনলাম, কিন্তু যখন ও তোমাকে প্রপোজ করলো বিয়ের জন্য, তখনকার অনুভূতিটা? তখনটা হচ্ছে শুট তো গেল, তারপরে হচ্ছে যে 6 মাস যে আমার পিছনে ঘুরেছিল শুটিং করার পরে আর ওর 1 মাস কোনো খোঁজ নাই। হ্যাঁ, এরপর আর কোনো যোগাযোগ নয়। গানটা কি করলো, রিলিজ কবে দিবে সেটা জানি না। হুট করে আমি 1 মাস পরে ওকে ফোন করছি। আচ্ছা, এটা কেন আমি ইন্টারাপ্ট করি যে 1 মাস কোনো খোঁজ ছিল না? এটা আমি এই কাজটা নিয়ে আমি একটু খুব ভালোভাবে ধরে আমি হচ্ছে ধরে এডিট করেছে। হ্যাঁ, সব আমি যখন শুট করি গল্পটা আমার মাথায় থাকে, আমি যেটা করে ফেলছি সেটা অনেক আগে থেকে আমার এডিটটা, সেটা আমার প্রতিটা কাজেই আপনি এটা দেখতে পাবেন যে আমার ম্যাক্সিমাম গানের মধ্যে আমার ডিরেক্টর লেখা থাকে। তো আসলে ডিরেক্টর তো অনেক বড় বিষয়, আমি নাম দিতে চাই না, বাট দেখা যায় আমার কল্পনা অবশ্যই, মানে উনি যখন ডিরেক্ট করে, ডিরেকশনের ক্ষেত্রে তার প্রেম ভালোবাসা সব এক সাইডে রেখে দেয়, এটা বোঝা যাচ্ছে। প্রফেশনাল অনেক। লাস্ট টাইম যখন আমি মোটামুটি আমি রেডি করে ফেলেছি, ওই দিনেও আমাকে মানে এতগুলো এসএমএস কি অভিমান, আমি দেখলাম যে না না এটাই বেরি আমি করেছি কি যে আমি বললাম যে তুমি শুটিং এর আগে 6 মাস তুমি আমার পিছনে ঘুরছো, বাট শুটিং শেষ তুমি গানটা কি করলা, কবে রিলিজ করছো, বা গানটা ডেমো আমাকে পাঠালা না, কেমন করেছো শুটিং, তোমার প্রতি আমি কনফিডেন্ট কিভাবে আনবো যে তোমার একটা মিউজিক্যাল ফিল্ম করলাম, যে তুমি কি ছাড়বা, তুমি আমি একটা হিরোইন, আমারও তো দেখতে হবে গানটা কি ছাড়তেছো। পরে আমাকে বলছে আপু সরি, আমি আপনার কাজটা নিয়েই অনেক ব্যস্ত ছিলাম, আচ্ছা আমি আপনাকে ছোট্ট একটু ভিডিও পাঠাচ্ছি, আপনি দেখেন। সত্যি কথা, ও আমাকে ছোট্ট একটা ক্লিপ পাঠাইছে, ওইটা দেখে আমার এত ভালো লাগছে, তখন আমি ওকে বলছি যে আমাকে আমার ফিল্মেও এমন সুন্দর করে কেউ প্রেজেন্ট করেনি।
তুমি এত সুন্দর করে আমাকে প্রেজেন্ট করছো, তো আমার খুব কাজটা পছন্দ হয়েছে। তখন আমি সিলেটে ছিলাম একটা মুভির শুটিং এ। তো আমি বললাম যে ঠিক আছে, আমি তোমাকে আমার তরফ থেকে একটা ট্রিট দিব, আমি সিলেট থেকে ঢাকায় আসি, তোমার সাথে একদিন দেখা করব। এই দেখাটাতেই ফেসে গেছি। তখন কি অভি ভাইয়ের মনের মধ্যে যে মনমে লাড্ডু ফুটা ব্যাপারটা এরকম ছিল? ওকে, আসলে আর চেপে রাখতে পারতেছি না, এবার বলে দিতে হবে। হ্যাঁ, বাট যেটা সময় জীবন থেকে আসলে সময় নষ্ট করা যাবে না। ওকে, যেহেতু আমার নিয়ত ভালো প্রতি, তো আমি স্ট্রেট ওকে আসলে আমি যেটা চাই। বিয়ের প্রপোজাল ডিরেক্টলি ওকে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলেছিল না? ওরে কবে কে হ্যাঁ বললো? তারপর আরো কয়দিন হলো আমি মানে আমার এক সপ্তাহ কথাই বলি নাই, ও ফোন করতে ধরি নাই, টেক্সট মানে কেন এটা বলো তো, কেন মানে ধরো নাই? প্রথম দিন মানে সিলেট থেকে আসার পরে গানটা তো রিলিজ হয়েছে, সুন্দর দেখলামও তো। ও আর আমি একটা রেস্টুরেন্টে মানে দেখা করতে গেছি। তো যাওয়ার পরে আমি খাওয়া দাওয়া করছি, ও করতেছে, ও হুট করে আমাকে বলতেছে যে আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো। বলে যে মাথা নিচু করে, হ্যাঁ বলছে দেখেন আমি আপনাকে অনেক আগে থেকেই পছন্দ করি। ও কিন্তু আমাকে আপনি আপনি করে বলতো শুটিং এ, তুমি করে হ্যাঁ আমি তুমি করে, হ্যাঁ আপনি করে। যেহেতু আমার মানে ক্যারিয়ার দিক থেকে, কাজের দিক থেকে ও আমার অনেক জুনিয়র, তো সেই হিসাবে আমি ওকে অনেক প্রথম থেকে তুমি করে বলতাম। তো আমাকে বলছে যে আমি আপনাকে একটা কথা বলবো, দেখেন আমি এত ঘুরায় ফিরায় কথা বলতে পারি না, আমি ডিরেক্টলি বলতে চাই আমি আপনাকে অনেক আগে থেকে পছন্দ করি, আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি তখন খাচ্ছি, হ্যাঁ মুখ থেকে খাবার মানে পড়ে যায়নি, আমি মানে থতমত খেয়ে গেছি যে কি বললো ছেলেটা। মানে ও কি হুশে আছে, বা ও মানে আমার কাছে মনে হচ্ছে যে ও কি মানে পাগল হয়ে গেল না কি বলতে চাচ্ছো, বিয়ের প্রস্তাব দিচ্ছে। তখন আমি আর ওর সাথে কথাই বলি নাই, রাগ করে চলে। হ্যাঁ রাগ করে আমি চুপচাপ বসেছিলাম। বলছে তুমি কি বলছো, তোমার মানে ঠিক আছে, তোমার মাথা মাথা ঠিক আছে? বলে হ্যাঁ দেখেন আমি আপনাকে প্রেমের প্রস্তাব দিতে পারতাম, কিন্তু এত টাইম ওয়েস্ট করার ছেলে আমি না, আপনাকে আমার অনেক আগে থেকে পছন্দ হয়, আমি আপনাকে বিয়ে করতে চাই। আচ্ছা, তখন আর আমি কথাই বলি নাই, আমি আস্তে করে খাবারটা শেষ করে উঠে চলে আসছি এবং এক সপ্তাহ আমি ওর সাথে কোনো যোগাযোগই করি। তারপরে হঠাৎ করে একদিন টেক্সট করছে আমাকে যে আপনি কি রাগ করছেন বা কিছু। তখন মনে হয় টেক্সটে রিপ্লাই দিছিলাম যে রাগ করার মতো কি তুমি কিছু বলেছো? তো বলতেছে যে আমি তো আমার মনের কথাটাই জানিয়েছি আপনাকে। তখন ও আমাকে বলছে যে আচ্ছা আপনি আরেকবার দেখা করেন আমার সাথে, আর আপনি আমার ফ্যামিলিটাকে দেখেন, আমার ফ্যামিলিকে আগে দেখেন, যদি আপনার আমার ফ্যামিলি পছন্দ না হয় তাহলে কথা দিচ্ছি আপনার সামনে আর জীবনও আমি আসবো না। হ্যাঁ শুধু আমার ফ্যামিলিটাকে দেখেন। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দেখা করব। তো দেখা করলাম, তখন ও বলল যে কিভাবে দেখা করতে যখন তুমি গিয়েছো তোমার মনের মধ্যে তো পজিটিভিটি ছিল, মানে এটা ইয়েস হওয়ার সম্ভাবনা বেশি ছিল? কিছু বললাম না যে আল্লাহর তরফ থেকে মনে হয় কিছু ছিল, তা না হলে মানে ও আমাকে বলল যে দেখা করতে, বা ও আমাকে টেক্সট করছে, আমি কেন বারবার মানে সায় দিচ্ছি ওর কথায় জানি না। তারপর ফ্যামিলি দেখে কি ইয়েস বলে দিলে? হ্যাঁ ফ্যামিলি অনেক ভালো, আমার অনেক ভালোবাসে ওকে। হ্যাঁ আমার বিয়ের 2 মাস পরে আমার শাশুড়ি মারা গিয়েছে। তো ওই শাশুড়ি, হ্যাঁ আমার শাশুড়ি আমাকে প্রচুর ভালোবাসতো। তো যেদিন আমাকে প্রথম দেখে মানে আমার কাছে মনে হচ্ছে এত আপন উনি, আমার মার মতোই এত আপন মনে হয়েছে যে এই ফ্যামিলিটা প্রচুর ভালোবাসা দিয়েছে আমাকে। বাবা, আমার শ্বশুর, শাশুড়ি, আমি শাশুড়িকে 2 মাস শুধু কাছে পেয়েছিলাম। তো আমার শাশুড়ি আমাকে নাকি অনেক পছন্দ করতো। আচ্ছা, মানে শাশুড়ি কি বলেছিল যে এই মেয়েটাকে আমার ছেলের বউ হিসেবে চাই? আমি শেয়ার করেছিলাম বিষয়টা। আচ্ছা, যে তুমি যেটা ভালো মনে করো বাবা। আমি এরকমটা শুনেছি আঁচল যে তুমি ওর ফ্যামিলির সাথে দেখা করতে গিয়েছো কুমিল্লায়, ওখানে গিয়ে দেখো যে বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট রেডি, তুমি পরের দিনই বিয়ে করেছো? হ্যাঁ পরের দিন হচ্ছে আমার ফ্যামিলিকে জানিয়ে, তখন হচ্ছে এটা তো অনেকটা সিনেমার মতো হয়ে গেছে। সিনেমা রাইট, অনেক বেশি সিনেম্যাটিক বাস্তব জীবনেও। মানে তুমি গিয়েছো যখন তখনই তো বোঝা যাচ্ছে তখন ওরা অ্যারেঞ্জমেন্ট মানে সবকিছু অ্যারেঞ্জ করে রাখেনি, মানে তখন থেকেই আমার শাশুড়ি আমাকে মানে মা মা বৌমা বলেই ডাকছে। আমি প্রথম দিন আসলাম দেখা করতে, তো ওনারা আগে থেকে আমাকে এইভাবেই চিন্তা করে রেখেছে। এবং তারপরের দিন হচ্ছে, হ্যাঁ তারপরের দিন জানি যে ও
আমার মা বাবাকে পছন্দ করবে বাহ। ফুল ফ্যামিলিটা অনেক তারপর দিন ভালো। তোমাদের বিয়ে হয়ে গেল হ্যাঁ, তারপরের দিন। এবং যথারীতি আমরা যেরকম দেখি যে বাংলা সিনেমা বা আমাদের গ্ল্যামার ওয়ার্ল্ডে বিয়ের পরে বিয়েটাকে লুকানো হয়, এবং এরপরেও তোমার সাথে আমার অনেকগুলো ইন্টারভিউ হয়েছে, সবগুলোতেই তুমি বলেছো না আমরা প্রেম করছি, হ্যাঁ প্রেমের কথাটা স্বীকার করেছো, বাট তোমাদের কিন্তু বিয়েও হয়ে গিয়েছে। অনেকে আমাকে বলছিল, জার্নালিস্টরা বলছিল যে তোমাদের তো বিয়ে হয়ে গেছে, এই লুকানোর ব্যাপারটা না না, আমি কিন্তু ওভাবে লুকাইনি। লুকানো বলতে হচ্ছে তখন আমার হাতে বেশ অনেকগুলো সিনেমা ছিল, এবং সিনেমার রানিং চলাকালীন কিন্তু হুট করে একটা ইফেক্ট পড়ে ক্যারিয়ারের উপরে। তো আমি তখন একটু বলেছিলাম যে না এখনো বিয়ে করিনি, বাট সবকিছু আমাদের রেডি, আমরা করব। তখন আমার চিন্তা ছিল যে একটা বড় করে অনুষ্ঠান করে সবাইকে জানাবো। তো তখনও তো মানে ওইভাবে করতে পারিনি। 2 মাস পরে যখন আমার শাশুড়ি মারা যায়, তখন একদম আমাদের সবকিছু আসলে ভেঙে যায়। মানে স্বপ্ন যেটা নিয়ে, যাকে নিয়ে এত মানে অনুষ্ঠান করব, তো 6 মাস তো ওদের শোক, যাওয়া আসা, বাড়িতে কান্নাকাটি, এই কিছু মিলিয়ে আসলে সবকিছু মিলিয়ে আর অনুষ্ঠানটা করা হয়। ওকে, সেটা না হয় বুঝলাম। তো মিডিয়াতে আসলে আসলো বা তোমাদের হচ্ছে ঘোষণাটা আসলো 3 বছর পরে, সেটা আমরা জেনেছি অলরেডি, কিন্তু নতুন করে আমি দেখছি গ্রামের বাড়িতে গিয়ে হলুদের অনুষ্ঠান 4 বছর পর, এন্ড দ্যাট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং। আমার কাছে খুব ভালো লেগেছে। আমি নিজেও জানতাম না, আমিও জানতাম না, সারপ্রাইজটা আমি ভাই বলুক। ও আমাকে কিছুই বলে না। আমি জাস্ট আমার একটা ইয়ে ছিল যে আমি যেহেতু 4 বছর পর যাচ্ছি, আমি নিজে গিয়ে ওখানে, ভাইয়া আছে ওর বড় ভাই, ওনাকে নিয়ে আমি একটা থাকে না এতিমদেরকে নিয়ে একটা মিলাদ বা ওটা আমার প্ল্যানিং ছিল। আমি ভাইয়াকে ওটা বলছিলাম যে ভাইয়া জাস্ট আপনি এটা মাথায় রাখেন, আমি আসার পরে এটা কিভাবে ওই এলাকার যত এতিম আছে ওদেরকে নিয়ে একসাথে আমরা দুপুরবেলা খাবো। হ্যাঁ ওমা, আমরা যেতে যেতে তো কয়টা বাজতেছিল তখন? রাত 12টা বেজে গেছে। আমরা 8টার দিকে রওনা দিয়েছিলাম। ওখানে লাইট সব অফ, হুট করে লাইট অন করলো। অনেক আমার ভিডিও করা হয়নি, মানে সারপ্রাইজ দেওয়া হয়েছিল। চাচাতো ভাই বোন যারা ছিল সবাই রেডি, ইয়ে ফিতা নিয়ে। গেট ধরেছিল না? কত টাকা দিয়েছিলেন? 20,000 20,000 আই থিংক সো। কত চেয়েছিল? অনেক চেয়েছিল। মানে আমাকে আবার আমার যে মামা মামা শ্বশুর, উনি আমাকে অনেকটা হেল্প করছে। উনি আমার হয়ে আমার পাশে চলে আসছেন, এবং কি আমার দাদু, ওর যে দাদি, উনি আসছে। তো ওনারা আমার পক্ষে কাজ করেছে। আমাকে ওনারা হেল্প করছে। না, বিশাল জায়গায় অর্ধেক দিয়েছে। যে আমরা বিয়েতে দেখি যে গেট ধরা, তারপর হলুদ, গায়ে হলুদ দেয়া, গায়ে হলুদে নাচানাচি, মানে গ্রাম্য যে আমেজটা, সেটা কিন্তু তোমাদের ওই গায়ে হলুদের যে ভিডিওটা আমি দেখেছি সেটাতে খুব সুন্দর করে। না, ওইভাবেও হয়নি। বেসিক্যালি এটা হচ্ছে জাস্ট আমাদের ঘরের যে আমার চাচা চাচি, দাদি আছে, আমার মা বাবা, আমার ভাই বোন, এরাই শুধু পরিবারটাই, আর কিন্তু ওইভাবে করা হয়নি। আমরা শুধু বলছিলাম যে তোমরা যদি এরকমই সারপ্রাইজ দিবা তাহলে আমাদের একটু জানাইতা, তাহলে গ্রামের সবাইকে বলতাম। মানে এটাও খুব সুন্দর হয়েছে, একদম ন্যাচারাল হয়েছে। বাট আমাকে যখন ওরা মানে ওদের সব আবদার, যেমন নাচতে বললে, তারপর গাইতে বললে, সবকিছু আমি রেখেছি, ট্রাই করেছি। এবং কি এর মধ্যে আমি দেখলাম যে অনেকগুলা ভাইরাল হয়েছে। হ্যাঁ, আমি ওইটাই বলছিলাম যে আমার খুব ভালো লেগেছে। আমি একটু শুনবো যে বিয়েতে কিন্তু জুতা চুরি হয়, জুতা চুরি হয়েছিল কিনা আমি এই গল্প ওয়েট উত্তর দেওয়া বন্ধ। আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে, একদম গ্রাম বাংলার যে নিরেট ভালোবাসাটা ওটা কিন্তু ফুটে উঠেছিল ওই ভিডিওটাতে। তো গেট ধরা হয়েছে, জুতা চুরি হয়েছে কিনা, আরো কি কি মজা মজা ঘটনা ঘটলো সেটা জানতে চাইবো একটা ব্রেক থেকে ফিরে এসে। অবশ্যই। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন রংধনু গ্রুপ প্রেজেন্টস প্রতিদিনের বাংলাদেশ স্টার আড্ডা, পাওয়ার্ড বাই রামাধা ভাই উইন্ধামে। আমি শ্রাবণা তৌহিদা আছি, নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরবো একটু পরেই।
ওয়েলকাম ব্যাক। আমি শ্রাবণা তৌহিদা আছি রংধনু গ্রুপ প্রেজেন্টস প্রতিদিনের বাংলাদেশ স্টার আড্ডা পাওয়ার্ড বাই রামাধাবাই উইন নামে। আমার সাথে আছেন স্টার কাপল আঁচল এবং আমি, দুজনকে আরো একবার স্বাগত। খুব মজা লাগছিল তোমাদের বিয়ের স্টোরিগুলো শুনছিলাম, গ্রামের বাড়িতে গিয়ে কি কি হলো। জুতা চুরি হয়েছিল, জুতা চুরি ও চুরি করে না 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 জুতা চুরি হয়েছিল যে দুপুরে না সন্ধ্যায়, সন্ধ্যার সময়। আচ্ছা, যখনই হয়েছে করার পর আমি যখন নামবো তখন জুতা কখন পাওয়া গেল, মানে কত টাকা দিতে হলো জুতা পাওয়ার জন্য? ওখানে জুতা পাওয়ার জন্য 5,000। না আমি বলি যে ইয়ে থেকে গেট থেকে আমি যে রুম অবধি যাওয়া আই থিংক 50,000 টাকা নেই। সো 50,000 টাকা কিভাবে? গেটে তো দিল হচ্ছে 20,000 টাকা। প্রথমে হচ্ছে ফিতা কাটা থেকে শুরু। এবার আমরা রুমে ঢুকবো, যেহেতু জার্নি করে গেছি ঢাকা থেকে, এত লং জার্নি। তো রুমে ঢোকার আগে দেখি এখানে আবার ব্যারিকেড। কি ব্যাপার, কিভাবে আমাদের রুমে ঢুকতে দিচ্ছে না কেন? বলে না না, রুমে তো এত সহজে ঢুকতে দেবো না, রুমে ঢুকতে গেলে তো তোমাদের কিছু করতে হবে। আমরা যে এত সুন্দর করে রুমটা সাজিয়েছি, তোমাদের জন্য প্রিপারেশন করেছি, তোমাদের জন্য আরো অনেক কিছু আছে। তো অনেক মজা হয়েছে। তখন গেটে ওই রুমে ঢোকার জন্য মনে হয় ওরা 10,000 টাকা দাবি করেছে, গেল ওখানে। পরে হচ্ছে ওখান থেকে পরের দিন ওই যে দুপুরবেলা যখন আমাদের গোসল করতে নিয়ে যাবে, তো ওকে হচ্ছে রুম থেকে কোলে করে নিয়ে আসছে। হ্যাঁ, আমার একটা ভাইয়া। মানে গোসল করতে নিয়ে যাবে কোথায়? কোথায়? গোসল করতে হচ্ছে আমাদের পুকুরের পাড়ে। এটাও 3 তলা থেকে নামিয়েছে। ও মাই গড। তো ওখানে একবার ধরো, তারপরে হচ্ছে গোসল শেষ করে আমরা যখন একটু রেডি টেডি হয়ে স্টেজে গেছি, স্টেজে ওঠার পরে আসার সময় দেখে জুতা নাই। হ্যাঁ, এবার ওইটাও একটা গেল, ওখানে আবার কিছু দিতে হয়েছে। তারপর হচ্ছে লাস্টে হাত ধোয়ার সময়, এটা তো নিতেই হবে। হ্যাঁ, হাত ধোয়ার সময় সবাই একদম ছাপায় পড়ছে। আমি এটা জানতে চাচ্ছিলাম যে যেহেতু এটা সারপ্রাইজিং ছিল, এতগুলো ক্যাশ কি ছিল সাথে? হ্যাঁ ছিল, ভাগ্যিস ক্যাশটা ছিল। আমি জানি যে কালকে যে ওই প্ল্যানিংটা করব ওদের সাথে, আমাদের মিলাদের প্ল্যানিং সেই জন্য ক্যাশ ছিল, বুঝতে পেরেছি। তারপর অনেক মজা হয়েছে বোঝা যাচ্ছে, যেহেতু স্টেজ হয়েছে, ওরা সব ধরনের প্রিপারেশন নিয়ে রেখেছিল সব মিলে। আমার কাছে হলুদের যে ভিডিওটা না, ওখানে খুবই গ্রাম বাংলার যে আবহ, আমরা বাঙালি সেইটা বাংলাদেশি, ওটা খুব সুন্দর ফুটে উঠেছে। তুমি একটা শাড়ি পরলে, জাস্ট একটা কাঁচা হলুদ রঙের যদি একটা শাড়ি পরতে এক পেচে, তাহলে আমার কাছে আরো পরেছি তো। ওইটা পরে মনে হয়। হ্যাঁ, যেদিন গোসল করিয়েছে সেদিন সন্ধ্যার সময়। আচ্ছা, নাচের ভিডিওটা তো পাই নাই। ওটা ও দেখোনি তো? ওটা তাহলে দেখি নাই। অনেক বেশি ভাইরাল। হ্যাঁ, যেটা ভাইরাল ওটা আমি দেখেছি, সালোয়ার কামিজ পরাটা, ওইটা আমি দেখেছি। আমার কাছে মনে হচ্ছে পার্ট অফ লাইফ, কিন্তু যেহেতু এটা এত ভাইরাল হয়েছে, তোমাদেরকে নিয়ে এত সুন্দর ভালোবাসার যদি চর্চা এরকম হয়, তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যায়, তাই না? তো কাজের প্রসঙ্গে এবার আসি। অনেকদিন ধরে তোমাকে বড় পর্দায় পাচ্ছি না। এর আগে ইন্টারভিউতে তুমি আমাকে বলেছিলে যে তোমার 9টা মুভি রেডি, কিন্তু সেই 9টা কিন্তু এখন রিলিজ হয়নি, কারণটা কি? কারণগুলো হচ্ছে, আমি শাপলা মিডিয়াতে 3টা মুভি করেছি, ওটা আদৌ রিলিজ হবে কিনা আমি জানি না। শাপলা মিডিয়ার সেলিম খান ভাইয়া তো এখন নাই, মারা গেছেন। তো সেই 3টা রিলিজ হবে কিনা জানি না। বাদ বাকি আমি আরো অনেকগুলো মুভি করেছি, কর্পোরেট, তারপরে হচ্ছে কাজের ছেলে, এবং মোহনা টিভিতে কয়েকটা সিনেমা করেছিলাম। ওটাও জানি না ওটা আগে পরে কি অবস্থা, বাট কিছু মানে কর্পোরেট লেভেলে কিছু সিনেমা করেছিলাম। সিনেমার নামই কর্পোরেট এবং চিৎকার। তো এটা জানি না এই দুইটা কেন রিলিজ হচ্ছে না। কর্পোরেটটা হচ্ছে আরটিভির সিনেমা, তো এটা কেন রিলিজ হচ্ছে না আমি জানি না। আমিও খুব আগ্রহ নিয়ে বসে আছি যে আমার সিনেমা কবে আমি দেখব। আসলে বাংলাদেশে বর্তমানে কিন্তু চলচ্চিত্রে বা ওয়েব সিরিজে নতুন একটা সুবাতাস আমরা দেখতে পাচ্ছি। নতুন নতুন সুন্দর সুন্দর কাজ হচ্ছে, লুক চেঞ্জ হচ্ছে, স্ক্রিপ্টে পরিবর্তন, ডান্সে নতুনত্ব, সব জায়গায় একটা মডার্নাইজেশন দেখতে পাই। তো এখানে তুমি এত সুন্দর নাচ করো, এত সুন্দর গ্ল্যামারাস চিত্রনায়িকা, মানে তোমারও নিশ্চয়ই এরকম মুভিতে কাজ করার ইচ্ছা আছে বা করছো? আমি হ্যাঁ, অবশ্যই কাজ করার তো ডেফিনেটলি ইচ্ছা আছে। আমার কাছে মনে হয় যে আমি অনেক আগে থেকেই একটা পলিটিক্সের শিকার, এবং তাছাড়াও একটা সিন্ডিকেটের মধ্যেও পড়ে আছি। তো সবকিছু মিলিয়ে আমার কাজগুলো তুমি দেখবা যে খুব মানে আমি বড় বড় সিনেমা করেছি, বাট সেই সিনেমা করতে গেলে অনেক হ্যাসেল আমার করতে হয়েছে। যেমন আমার সিনেমা আমি 2টা সাইনিং করেছি, সেটা অনেক আগের কথা, 2016 সালের কথা। 2টা সিনেমা আমার সাইনিং করা সিনেমা, বাট সেখান থেকে আমি বাদ পড়ে গিয়েছি।
ওকে। তো এরকম অনেক প্রবলেম আমার ক্যারিয়ারে এসেছে। মানে সিন্ডিকেটের কথা বলছিলে তুমি, এই সিন্ডিকেট আসলে কি, কারা নিয়ন্ত্রণ করে বা কিভাবে হয়? আমি জানি না কারা নিয়ন্ত্রণ করে, আর আমি অ্যাকচুয়ালি পলিটিক্স বুঝিও না, আর আমি পলিটিক্সে পড়তেও চাই না, কথাও আমি এই বিষয় নিয়ে কথাও বলতে চাই না। আমি খুব ঘরোয়া মানুষ। আমি মনে করি যে আমার ভাগ্যে যে কাজটা আছে ঘুরে ফিরে অবশ্যই আমার ভাগ্যে আসবে, আর যেটা নাই আমার ভাগ্যে আসলেও সেটা চলে যাবে। আমার কাজ শেষ তো আমি আমার ঘরে, এটাই হচ্ছে আমার পরিবার, আমার 2টা ফ্যামিলি। আমার যখন কাজ এখানে শুটিং থাকে, শুটিং শেষ করে আমি আমার ঘরের মধ্যে এই যে আড্ডা দেওয়া, মানুষকে মেইনটেইন করা বা গিয়ে সবাইকে প্রোডিউসার মেইনটেইন করা বা গল্প, এটার কথা বলছো নাকি সিন্ডিকেট আলাদা একটা ডিফারেন্ট একটা পলিটিক্স বা ডিফারেন্ট একটা চক্র কাজ করে এখানে সিলেকশনের ক্ষেত্রে? হ্যাঁ অবশ্যই করে, সিলেকশনের ক্ষেত্রে তো ডেফিনেটলি। তাহলে আড্ডার কথা বললে বা একটা মেইনটেনেন্সের কথা বললে, ওটা মেইনটেনেন্স যেমন ধরো যে একটা সিনেমা যখন আসে তখন কিন্তু হিরো অনেকে চিন্তা করে, যখন প্রোডিউসার নতুন আসে, আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক পুরানো প্রোডিউসাররা আছে যাদের সিনেমা আমি অনেকগুলো করেছি, বাট নতুন যারা আসছে তারা চিন্তা করে যে অমুক হিরোর সাথে কোন হিরোইনটা নিলে ভালো লাগবে। তো সেখানে 3টা হিরোইন সিলেক্ট করলো, তো থাকে না যে 3টা হিরোইনকে ফোন দিল, একজন গিয়ে ম্যানেজ করলো বা একজন গিয়ে দেখা করলো, ভাই এই গল্পটা সুন্দর আপনার সাথে যায়। তো এই আড্ডাগুলো আমার লাইফে কখনো আমি করিনি। আচ্ছা, হ্যাঁ, তো আমি এইটাই বিশ্বাস করি যে আমাকে তার গল্পের প্রয়োজনে যদি মনে করে যে আমাকে প্রয়োজন, তো আরো 2টা নায়িকা বাদ দিয়ে অবশ্যই কাজটা আমার কাছে আসবে। কিন্তু ধরো একটা ডিরেক্টরের স্ক্রিপ্টিং বা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা নায়িকার সাথে বা সিনক্রোনাইজেশন করা, এটা তো পার্ট অফ মুভি, ডিরেক্টরের সাথে, ওকে, নট প্রোডিউসার। ওকে, আই গট ইট, বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরেও আমি চাইবো যে তুমি আরো ভালো ভালো কাজ করো। বর্তমান সময়টায় অনেক সুন্দর সুন্দর মুভি হচ্ছে, তোমাকেও দেখতে চাইবো। কাজ যদিও আমরা বড় পর্দায় না পাই, কিন্তু আমরা দেখেছি অমি ভাইয়ার মিউজিক ভিডিও এবং তার গানে তোমরা অনেক সরব, একের পর এক মানে মিলিয়নস ভিউ হয়ে যাচ্ছে। এরকম 2টো গান আমি তো পড়ি পাইছি, সেই শুরু থেকেই বলছি পড়ি পাইছি রে, তাই না? গানটা এত রিসেন্টলি করা, তো সেটাও নাম্বার 1 ট্র্যাকে ছিল, রাইট? এটা ছিল, হ্যাঁ, এটা প্রায় 15 দিন নাম্বার 1-এ ছিল ট্রেন্ড। আমি তো শুরু থেকেই বলছি যে পড়ি পাইছি এই গানটা আমি দেখেছি যে নাম্বার 1 ট্রেন্ডিং এ ছিল অনেক দিন, তাই না? আরো একটা সাইকেল, রাইট, 2 চাকার সাইকেল, 2 চাকার সাইকেলে তোমাদের নাচটা এত দারুণ ছিল। আমি খুব জানি যে ও খুব ভালো নাচতে পারে, কিন্তু ও যে অমি ভাইয়াকে এত সুন্দর করে নাচাতেও পারে, এটা আমরা নতুন করে জেনেছি। অনেক জায়গায় বলেছি, এটা সম্পূর্ণ ক্রেডিট আমার ওয়াইফের। আমি নিজেও জানতাম না যে আমার ভিতরে সেই প্রতিভাটা আছে। তো মালয়েশিয়ায় শুটের বিষয়ে আমি প্রায় 4-5টা ডান্স নাম্বার গান করেছিলাম। তখন ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি তোমাদের ইন্ডাস্ট্রি থেকে ভালো 2জন হিরো নিয়ে নাও, আমরা ওখানে গিয়ে শুট করব আমার চ্যানেলের জন্য। তখন এটার জন্য আবার হাবিব ভাই, যিনি আমার কোরিওগ্রাফার, হাবিব ভাই বলল, ভাই আচ্ছা আপনি একটা কাজ করেন, আজ বিকাল একটু আসেন, আমরা একটু চা খাই একসাথে। তখন উনি এই যে ওনার অফিসে গিয়ে আমাকে বললো যে আপনি এই বিষয়টা একটু দেখান, যে কোনো একটা ডান্স বললো আর কি। তখন আমি এটা সাথে সাথে পারলাম। বললো ভাই কাউকে প্রয়োজন নাই, আপনি হিরো। যেহেতু নরমালি আপনি যে স্যাড গানগুলো করছেন, এটা তো আপনাকে চাচ্ছে আপনার দর্শক, যদি আপনি ডান্স করেন আমার মনে হয়, আমার বিশ্বাস যে এটা আরো বেশি ভালো হবে। আচ্ছা, তো হাবিব ভাই তো আমাকে সাপোর্ট করলো, আচ্ছা ঠিক আছে তুমি ট্রাই করো। ও কখনো দেখেনি, ও জানে না আমি যে নাচতে পারি বা কিছু, বা আমি পারবো কিনা সেটাও ও নিজেও জানে। তখন আমি ওখান থেকে রিহার্সাল করে যখন বাসায় ফিরি, তখন আমি ভিডিওতে দেখাই যে এই বিষয়গুলো হাবিব ভাই আমাকে শিখিয়ে দিয়েছে। ঠিক আছে, তখন এই যে রাত 2-3 ঘন্টা ধরে ও শিখিয়ে দিল একেবারে। বাহ। তারপরে দেখা যাচ্ছে আমি এগুলা বাংলাদেশে আমি রিহার্সাল করে গেছি, মালয়েশিয়াতে গিয়ে আমি এটা গোলায় ফেলছি, ভুলে গেছি। তখন ওটাও আবার দেখা যাচ্ছে হোটেলে ও আমাকে, হ্যাঁ সেটাই তো, ভুলে যাওয়াটা তো খুব ন্যাচারাল যে আমার ওয়াইফ হচ্ছে এখানে কোরিওগ্রাফার, আমি তো ইচ্ছে করে ভুলতেই পারি, তাই না? যাতে করে নতুন করে আরেকবার শিখিয়ে দিতে পারে। এখন আমাকে মানে সবাই অনেকটা কি বলে এটাকে প্রশংসা করে যে আমি অনেক ভালো ডান্স করতে পারি। আমাকে ফিল্ম নিয়ে কথা বলছে, যেটা আমি কখনোই যাব না, ওটা আসলে অনেক চাপ। ফিল্ম হিরো হওয়াটা আমি সব সময় বলি যে হিরো আমাকে বাস্তব জীবনে আসলে হিরো হয়ে থাকলেই চলবে, সেটাই থাকতে চাই, আমি গানের সাথে থাকতে চাই। না, এই ইন্ডাস্ট্রিতে আমার কাছে মনে হয় না যে কোনো সিঙ্গার ডান্স করতে পারে এরকম ওর মতো।
তো এটা কি তোমার ক্রেডিট নাকি সে আগে থেকেই ডান্স না আমি শিখি নাই যেহেতু না এটা ও ওকে কখনো ক্রেডিট দেব এবং শেখেনি গড বাট গিফটেড ও যে মানে ডান্স ওকে শিখালে যে ও পারবে এত বা দ্রুত এত পারবে। সুন্দর করে করতে পারবে আমারও এরকম কনফিডেন্ট ছিল না প্রথমে আচ্ছা। ও প্রথমে আমাকে বলেছিল যে তুমি এক কাজ করো আমি যেহেতু নাচের মেয়ে ওকে আমি সবসময় বলতাম যে দেখো আমি স্যাড গানে অভিনয় করতে চাই না তুমি আমাকে নিয়ে কাজ করলে নাচের গান করো আমার এরকম নাচতে ভালো লাগে নাচের গান করো তো ও আমাকে বলতো যে আমি তো নাচ পারি না তাহলে তোমার সাথে তাহলে কাজ করো তুমি কোনো হিরোকে নিয়ে করো ওকে তো আমি বললাম যে না আমি হিরো নিব না তো আমি তো নাচতে পারি না তাহলে তোমার আমার সাথে তো তুমি করতে পারবে না তাহলে আমি কি করব আমার সাথে স্যাড গানই করতে ওই যে হবে। হিরোর কথা বলেছো ওই জেদ থেকে সে নাচটা হতে শিখে পারে। ফেলেছে এই হতে পারে। তোমাদের হচ্ছে শুরু থেকেই আমি প্রেমের কথাটা শুনতে চাচ্ছিলাম কিন্তু বিয়ে হলো প্রেমটা কি বিয়ের পরেই শুরু হয়েছে তাই না হ্যাঁ তো প্রথম আই লাভ ইউটা কে বললো আই লাভ ইউ কখনো বলা হয় কখনোই বলা হয় নাই এটা এটা আমার কাছে এটা মানে বিয়ের পরে ওই যে থাকে না খুবই বলে দুষ্টুমি করে ভালোবাসাটা ওটা আসলে কিন্তু I আই লাভ love ইউ you বলা বলে- হয়নি কখনো আই লাভ ইউ বলে যে বোঝানো I love হতো you, না, তোমাকে আমি ভালোবাসাটা। এটা ভালোবাসি। ভেতর থেকে আসে এটা মুখে বলে আসলে মুখে ও- বলার ও আমার কোনো- চোখ আমাকে বোঝে আমি যে ওকে অনেক বেশি কিন্তু ভালোবাসি ভ্যালেন্টাইন্স ডে তো কখনো তোমরা ভ্যালেন্টাইন্স ডে পালন করো না হ্যাঁ করো সেটা পালন করি। ওভাবে না করলেও মুখে তারপর- বলা হয় না মুখে বলা হয়নি বলতে যে মুখেই বলতে হবে তোমাকে আমি ভালোবাসি তুমি ছাড়া কেউ নাই তোমার জন্য তুমি এগুলো না বলার থাকলে আমি জিনিস না জীবনে আসলে, মারা এটা যাব মনে। এটা আসলে এই ফিলটা আমরা করি না কখনো আমাদের আচ্ছা, ফিলটা তুমিও করো না সেও করে না আমাদের ফিলটা আসলে অন্যরকম ভালোবাসি অন্যরকম ভালোবাসি আচ্ছা, যে ঠিক তুমি আছে। ছাড়া আমি কিছুই মানে চিনি না দুনিয়াতে তা এরকম। এটা বুঝতে পারছি যে তোমাদের ভালোবাসা খুব সুন্দর এবং এই ভালোবাসাটাই চলতে থাকুক আলহামদুলিল্লাহ। ঈদের প্রসঙ্গে একটু আসি ঈদের দিনে মানে সকালে উঠেই কি করে আছো আমার এই 4 বছর ধরে শ্বশুরবাড়িতে ঈদ করা হয় কুমিল্লাতে ঈদ হ্যাঁ করো। কুমিল্লাতে ঈদ করা হয় তো ওরা 3 ভাই 3 ভাইয়ের মধ্যে সবার আগে ওরই মানে আমি ওই বাড়িতে প্রথম যাই তো আর যে ছোট বড় ভাই ওর বড় আরেকজন হ্যাঁ হ্যাঁ ওই ভাইয়ের বিয়ে হয়েছে আমার পরে তো ওরা আচ্ছা। আমার বয়সে অনেক ছোট তো আমার মানে শাশুড়ি মারা যাওয়ার পরে হচ্ছে বাড়ির সবকিছু মেইনটেইন আমার করতে হয় ঈদের বড় সময় বউ, হ্যাঁ রান্না বান্না সবকিছু সবকিছুই বাহ এমনি লোকজন আমার আছে আম্মু ওকে সবকিছু অ্যাকচুয়ালি আমার আম্মু ওকে পুরো ওখানকার যত সংসারের কি বলে, দায়িত্বটা দিয়ে দায়িত্বটা ওর গিয়েছে। উপরে দিয়ে গেছে বলছে যে বুঝতে তুমি পেরেছি। এখানকার বড় বউ বাহ ঈদ আমার প্রত্যেকবার সৈয়দ বংশের বাড়ির বড় বউ হচ্ছে তুমি 4 বছর সবাই আমার ফ্যামিলি সবাই ওকে অনেকটা অনেক ভালোবাসে এবং অনেক সম্মানও করে ওইটা সে ভালো করেই জানে বাবাও কোনো ডিসিশন নেওয়ার আগে ওকে বলে যে মা কি করবি কি করা যায় ঈদের সময় তো ওকে গিফট দেন নাকি দেন না যা হয় সালামি? ঈদ ছাড়া প্রত্যেক অকেশনে সব আমি মানে শুধু ঈদ গিফট না আমার সবকিছুতেই gift দেয় থাকে। আমার সবসময় হ্যাঁ, থাকে। আমাদের কোনো অকেশন বলে গিফট দিতে হবে আমার এরকম মন না। চায় যেটা আমার ভালো লাগে আমি ওর জিনিস যখন যেটা ওর মধ্যে একটা জিনিস খুব ভালো লাগে যে বিয়ের পর থেকে ও আজও অব্দি বাসায় যখনই ফেরে না। খালি হাতে জীবনে আজ পর্যন্ত ঘরে তাই ঢোকেনি। হ্যাঁ এভরিডে এভরিডে হয় কিছু না কিছু কি কি একটা নিয়ে থাকে, আসবে? chocolate চকলেট থাকে। নিয়ে আসবে আমি চুইংগাম অনেক পছন্দ করি চুইংগাম নিয়ে আসবে আইসক্রিম নিয়ে আসবে চিপস নিয়ে আসবে কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসে মানে এভরিডে মানে এগুলো কি তুমি সব সময় খাও যেহেতু একজন না, চিত্রনায়িকাকে না, 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 মেইনটেইন না, করতে এগুলো হয় ফিগার খাই না ধরো আমার বাসায় আমার ভাই জমে ভাবি গেছে থাকে অনেকগুলো chocolate তারপর বাসায়। পিচ্চি থাকে আমার পাংখা পরিচন্ন কিনা আমি জানি না আমার কি, ভাইয়ের হ্যাঁ, মেয়ে পড়েছে। যেটা ও থাকে তো চকলেট গুলো সব ওই খায় ওই খায়। হ্যাঁ কিন্তু আনার উদ্দেশ্য মানে থাকে যে আমার জন্য বা ফ্যামিলি সবার জন্য বাট ওর মধ্যে এই জিনিসটা খুব ভালো জীবনে কখনো খালি হাতে ঘরে ঢোকেনি না, তাহলে তোমার পছন্দের যে জিনিসগুলো সেগুলো নিয়ে আসবে সেগুলো নিয়ে আসে তরমুজ আমার খুব পছন্দ এটা যখনই শেষ হয়ে যায় তখন এটা নিয়ে আসে মানে ফ্রুটস নিয়ে ফ্রুটস আসে খুব হ্যাঁ, পছন্দ করো হ্যাঁ, তুমি fruits। ফ্রুটস নিয়ে আসে হ্যাঁ। ফ্লাওয়ার পছন্দ করো না ফ্লাওয়ার হ্যাঁ ফ্লাওয়ার নিয়ে আসে ফ্লাওয়ার ওটা নিয়ে পছন্দ করি হচ্ছে তার মানে তো বেলি- তোমাদের বেলি ফুল। প্রতিদিনই ভ্যালেন্টাইন্স তাই না ঈদের দিন পারো। সালামি কত দেয় কত দেন এটা বলতে হবে পুরো বলতে পেরেছো ওর- গেটে কত দিয়েছে তো ঈদের দিন সালামিটা কত হ্যাঁ, দিয়েছে দেয়। শুনি ও পুরা কার্ডটাই দিয়ে দেয় তোমার যেটা উঠাইতে মন চায় তুমি নিয়ে নাও ক্রেডিট কার্ড দিয়ে দেয় ক্রেডিট না, ওইটা কিন্তু মজা। তিনটা কার্ড আছে তিনটা কার্ডই দিয়ে না, ওটা মজা না ঈদের দিনে সালামি কিন্তু চকচকে নোট সালামি দেয় একদম চকচকে নোটই দেয় চকচকে নোট দেয় তা ক্রেডিট কার্ডের কথা বললে কেন বাঁচিয়ে দিচ্ছ না না জামাই না কে? না না, মোটেই না সত্য। ক্রেডিট কার্ড দিয়ে আমি খরচ করি উড়াধুরা খরচ করি আমি যখন কোনো শপিং এ যাই দেখা গেল ওর কার্ডগুলোই আমি ইউজ করি তা তো করবেই হ্যাঁ, তো- ব্যাপারটা এরকম আর But আমি ওকে গোল্ডও দেই যেটা আরেকটা ভাইরাল হয়েছিল গত ঈদে হ্যাঁ প্লিজ প্লিজ বলেন ওটা আপনি দেখেছেন কি আমি জানি না ওটা একটা ঈদের একটা গান ব্যাকগ্রাউন্ড ছিল প্রায় Okay. 2 কোটি ভিউ হয়েছে এটার মধ্যে জাস্ট আমি ওকে সালামি দেওয়ার পরে আমি এটা মানে এটা চাঁদ রাতে প্রত্যেকবার- আমি কিনে নিয়েছিলাম হ্যাঁ গোল্ড হ্যাঁ হ্যাঁ ডাঙ্গি ছিল হ্যাঁ এই যে এটা
হ্যাঁ, ও আমি অনেক গোল্ড পছন্দ করি, তো ও জানে যে ওকে অন্য কোনো কিছু দিলে, টাকা দিলেও খুশি হবে না, ওকে ড্রেস কিনে দিলেও খুশি হবে না, বাট মানে গোল্ডের ছোট একটা জিনিস নিয়ে যায়, ওইটা দেখে মানে বিয়েতে তাহলে সে কত ভরি গোল্ড দিয়েছিল? এটা আছে, এটা আমার শ্বশুর শাশুড়ি দিয়েছে সেই সময়। স্ট্রেট বলতেছে সেই সময়টা হচ্ছে আমার বাবা মা ওকে দিয়েছে। হ্যাঁ, আমি কিছুই ছিলাম না, এবং কি আমার হচ্ছে ননদ ছিল দুইজন। আমি যেটা সত্য সেটা বলি। হ্যাঁ প্লিজ। আচল আমার লাইফে যখন আসছে তখন যে আমার গান হিট ছিল, ওই লেভেলের মানে হিট ছিল, কিন্তু থাকে না যে কাজের যে ব্যাপারটা চাহিদা, মানে লেডি লাক। এখন আলহামদুলিল্লাহ আমি আপনাকে আসলে আমি কত ইনকাম করি সেটা আমি আসলে আমি সেটা জানতে চাইনি, কিন্তু বাট এটা যেটা হচ্ছে আমার যত গান আছে আমার চ্যানেলের, আপনিও যদি এখন একটা শর্টস করেন বা একটা টিকটক করেন, যাই করেন আপনি, টাকা আমার। বুঝতে পেরেছি। তো সারা ওয়ার্ল্ডে যেখানে আমার কপিরাইট আমার, তো আলহামদুলিল্লাহ সবকিছু মিলে এই যে ইয়েটা কি বলে এটাকে, উদ্যোগটা, প্ল্যানিংটা, এটার জন্য আমি আমার ওয়াইফকে ক্রেডিট দিব যে ও আমাকে অনেকটা হেল্প করেছে, রিয়েলি হেল্প করেছে। চ্যানেল ওপেন থেকে শুরু করে আমি তোমার এটা করতে হবে, এটা তুমি পারবা, দ্যাটস দ্য স্পিরিট। সো আলহামদুলিল্লাহ। এবং কি এখন আমার ওয়াইফ আই থিংক ও এখন বুঝতে পারে যে যা চাবে আমি সাকসেস, আর এখন আমি অনেক যে মানুষটা আমাকে যে টাইমে আমার হাত ধরেছে সেই টাইমটা আমি কখনো ভুলবো না। বাহ, চমৎকার। এটা অনেক বড় চ্যালেঞ্জ। নাওএডেজ এই ধরনের লাভ স্টোরি খুবই রেয়ার, এবং স্পেশালি গ্ল্যামার ওয়ার্ল্ডের কেউ কাজ করা চিত্রনায়িকার জন্য তো আরো রেয়ার। তো ডেফিনেটলি আঁচল, তোমাকে সাধুবাদ জানাতে চাই, এবং বাস্তব জীবনে আরো সুখী হও। যেটা বলছিলে যে তুমি তার হাত ধরেছো, এবং সেখানে বলে না যে হাত দিলাম আর সেখানে সোনা ফলে গেল, ব্যাপারটা সেরকমই হয়েছে তোমাদের ক্ষেত্রে। অনেক বড় অপশন থাকে, সুন্দর করে কিন্তু পাশ কাটিয়ে গেলেন যে বিয়ের সময় ওকে কত ভরি গোল্ড দিয়েছেন, যেহেতু গোল্ড এত পছন্দ। ওকে এখন অপশন আছে, ওকে পুরো আমি কলিজাটা কেটে দিয়ে দিই। হ্যাঁ, ও এরকম। হাউ সুইট। আরেকটা বিষয় আমি যেটা শেষ করতে পারি, সেটা হচ্ছে একটা সময় থাকে, আর ও একটা স্টার, সুপারস্টার ফিমেল, সো ওই সময়টা ওর অনেক অপশন থাকতো যে আমি কোটিপতি বিয়ে করব, বা আমি জানি আমার ঠিক আরো সুন্দরের অপশন ছিল। তো এই মেয়েটা যখন আমার মতো একজন মানুষকে একদম জিরোই বলতে পারে না, আপনি জিরো একটা ছেলে, ওই টুকটাক, ওটা ওর কিছুই না, সেই সময়টা যেহেতু আমাকে বিয়ে করছে এবং মালিকের নামে রাজি করে বিয়ে করছে, তো ওই সময়টা আমি ভুলবো না কখনো। ওকে, এটা আসলে যে তখন বলে শেষ করতে পারিনি আমি ওকে এখন বলছি, আমি কতটা বেশি লাভ করি, ভালোবাসি, আমি কখনো ওকে জানি না বুঝাইতে পারবো কিনা, বলে সব আই লাভ ইউ বলে এগুলা আসলে বুদ্ধিমতী মেয়েরা অনেক কিছু বুঝে যায়। যেমন জিরো থেকে আপনাকে হিরো বানিয়েছে ও। আমি তোমার কাছে জানতে চাই, এই ছেলেটার মধ্যে কি এমন তুমি দেখেছিলে যার কারণে শূন্য হাতে, তার বলা যায় ওই সময় তাকে শূন্য হাতে আমি কম্পেয়ার করলাম, যদি আমি পার্সপেক্টিভটা চিন্তা করি, মানে কি চিন্তা করছো? হ্যাঁ, পার্সোনালিটি, যে এই ছেলেটার পার্সোনালিটি অনেক স্ট্রং এবং খুব টাকা পয়সা না থাকলেও চলবে। আমি সবসময় আমার জীবনসঙ্গী এমনই চেয়েছিলাম যে খুব ভদ্র হবে এবং খুব চুপচাপ হবে, খুব পার্সোনালিটি পূর্ণ একটা মানুষ হবে, এবং মানে উইমেনকে রেসপেক্ট করবে। তো ওর মধ্যে এই জিনিসগুলাই ছিল। ওকে, ওর চোখের মধ্যে সেই সম্মানটা আমি দেখেছিলাম। বুঝতে পেরেছি। এরকম লাভ স্টোরি যেন সবসময় আসতে থাকে, তোমাদেরকে দেখে যেন অনেকেই ইন্সপায়ার হয়, সেই প্রত্যাশা আমার থাকবে। আর তোমাদের নতুন কি গান আসছে যেটার মধ্যে দুজনকে আবারও একেবারে ভরপুর নাচে দেখতে পারবো, সেটা জানতে চাইবো আরেকটা ব্রেক থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আবারও সময় হয়েছে আরেকটা বিরতি নেবার। আপনারা দেখছিলেন রংধনু গ্রুপ প্রেজেন্টস প্রতিদিনের বাংলাদেশ স্টার আড্ডা, পাওয়ার্ড বাই রামাদ ভাই উইনধামে। আমি শ্রাবণা তৌহিদা আছি, ফিরছি একটু পরে।
আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শ্রাবণ ও তৌহিদা আছি রংধনু গ্রুপ প্রেজেন্টস প্রতিদিনের বাংলাদেশ স্টার আড্ডা পাওয়ার বাই রামাধা ভাই উইন্ধামে। আমার সাথে আছেন চিত্রনায়িকা আঁচল এবং সঙ্গীত শিল্পী অমি। দুজনের কাছে জানতে চাচ্ছিলাম যে নতুন কাজের ব্যাপারে। ঈদে একটা কাজ দেখেছি, বেশ ভরপুর নাচ গান, এটা শুটিং কোথায় হয়েছিল? এটা মালয়েশিয়াতে করেছি আমরা। এবং এই গানটা আবার আর ওকে 2 চাকার সাইকেলে চড়াচ্ছি না, আবার হচ্ছে একটু আমি ওর ক্যামেরাম্যান হচ্ছি। হ্যাঁ, গানটার মধ্যে হচ্ছে 2টা লাইন আছে খুব সুন্দর, রিলস বেবি রিলস বানারে আমি হব ক্যামেরাম্যান। তো এটা ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ সবকিছু মিলে। হ্যাঁ, এটা আসলে রিলসের যুক্ত, হ্যাঁ, এটা এখন অনেক তো সবাই ভালো reels করে। রেসপন্স পাওয়া যাচ্ছে। রাইট। তো নেক্সট কাজের এখনো শুরু হয়ে গিয়েছে, মানে নেক্সট ঈদকে টার্গেট করে কয়েকটা কোরবানিদের, হ্যাঁ। কোম্পানিতে গান দেওয়া আছে, কোরবানের, তারপর হচ্ছে হ্যাঁ অনুপমা আছে, তারপর সিডি চয়েস সিএমবি তে আছে। আমি নিজের চ্যানেলে বেশি কাজ করা হয়, বাহিরে টুকটাক দেওয়া হচ্ছে আর কি। এবার একটু জানতে চাই আঁচল, নেক্সট কোন মুভির কাজ কি কথাবার্তা চলছে বা কিছু একটা? কথা চলে, মানে আমার কাছে মনে হয় যে এই মুভিগুলো করার থেকে না করা অনেক ভালো। ওকে, হ্যাঁ, এর জন্য করি না। তার মানে ভালো ডিরেক্টর এবং হ্যাঁ, স্ক্রিপ্টের জন্য অপেক্ষা করছে এই ডিরেক্টর, মুহূর্তে। কো-আর্টিস্ট সবকিছু মিলিয়ে। এবার আমি তোমাদেরকে কিছু ফাস্ট এন্ড ফানি কোয়েশ্চেন করব, খুব দ্রুত অ্যানসার করবে তোমরা। আমি শুরু করছি আঁচলকে দিয়ে। আঁচল, অমির হাইট কত? 5'7". ঠিক বলেছে? ভুল বললে আপনি বলবেন। 5'8". হতেই পারে এটা। ঠিক আছে। অমির চোখের কালার কি? ব্ল্যাক। ব্ল্যাক? আমি দেখতে পাচ্ছি ব্ল্যাক। বার্থডে কত? 10 জুন। ঠিক বলেছে? সবচেয়ে প্রিয় খাবার কি? পুঁটি মাছ ভাজা। পুঁটি মাছ ভাজা, ঠিক বলেছে। যদি ভুল বলে তাহলে আপনি সবসময় বলবেন। করতে হয় পুঁটি মাছ ভাজা। যেহেতু তোমাকে করতে হয়, তোমার তো মনে আছে। প্রিয় রং কি তার? প্রিয় রং ব্ল্যাক। ব্ল্যাক। প্রিয় জায়গা কোথায় ঘোরার ক্ষেত্রে? ও আমার কাছে মনে হয় প্রিয় জায়গা ঘরই। ও আচ্ছা, ঘর থেকে মানে ঘরমুখী খুব আমার মতো। বাইরের একটা ডেস্টিনেশন যদি বলি? বাইরের ডেস্টিনেশন হচ্ছে আমরা সব জায়গা ঘুরেছি, বিয়ের পর আমরা অনেক দেশে ঘুরেছি, তার মধ্যে আমাদের ভিয়েতনামটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। ওকে, তো সেটাই। হ্যাঁ। এবার যেহেতু তার হচ্ছে হাইট বলতে পারো নাই, আরেকটা সুযোগ দিচ্ছি। অমির জুতার সাইজ কত? 44। ঠিক বলেছে। ওর সবকিছু মেজারমেন্ট আমাকে দোকানে গিয়ে আমাকে বলতে হয় যে ওর সাইজ এটা, বলতে না না আমার এটা সাইজ না, দেখো আমি এই ড্রেস এটা পরে। তুমি থামো, আমি জানি তোমার জুতার মাপ কত। আচ্ছা, ঝগড়াটে কে বেশি? তুমি? আমি। সরি কে বলে বেশি? সে। কে বেশি রোমান্টিক? ও ওকে, বেস্ট সারপ্রাইজ কে দিতে পারে? আমি। বেস্ট গিফট কি তার থেকে পাওয়া? তার থেকে পাওয়া অনেকগুলো গোল্ড। কত ভরি? অনেক। বলবা না। আজকে যা আমাকে দেখছো, এই যে পায়ের হাতে যতগুলো দেখছো চুড়ি টুড়ি সব তারই, আজকে সব তার দেওয়াই পরে এসেছি। ও মাই গড, তার মানে ইচ্ছে করে বলবে না। ঠিক আছে। অমির সবচেয়ে পছন্দের পারফিউম কি? অনেকগুলো পছন্দ করে, তার মধ্যে কি জানি 1 মিলিয়নটা বেশি পছন্দ করে। 1 মিলিয়ন, ঠিক আছে। তোমার সবচেয়ে প্রিয় সিঙ্গার কে? সৈয়দ আমি। বুঝতে পেরেছি। সবচেয়ে প্রিয় কো-আর্টিস্ট কে? কো-আর্টিস্ট আমি যার সাথে সবচেয়ে বেশি সিনেমা করেছি, বাপ্পি বাপ্পি। চৌধুরী। রাইট, 8টা মুভি ওর সাথে করেছি। ও আমার খুব ভালো বন্ধুর মতো। পছন্দের ডিরেক্টর কে? পছন্দের ডিরেক্টর অবশ্যই শাহিন সুমন। শাহিন সুমন। ওকে, এবার হচ্ছে আপনার পালা, দেখা যাক আপনি কতটুকু পারেন। ওকে। ভয় পাচ্ছি। মনে হচ্ছে একটু নার্ভাস। না, ও কিন্তু বেশ ভালো পেরেছে, আপনার সম্পর্কে আমি সবকিছু জানি, সে আমি জানে। অনেকটা ওকে নিয়ে অনেক কিছু জানি না। আঁচলের ফেসবুক আইডির নাম কি? হাসনা হেনা আখি। ওকে, ঠিক বলেছে। আঁচলের ডেট অফ বার্থ? খুব সহজ। 26 আগস্ট, আই থিং। হ্যাঁ, আগস্ট। দুর্দান্ত ছিল। 26 তারিখ আমার খেল আছে। সরি। আমি আসলে এই দিকটা অনেকটা দুর্বল। আচ্ছা, এরকম আপনি যখন কান্না করছেন কিছু একটা বলেন। আমি 26 বলেছি। বলেন গোল দিব ডোন্ট ওয়ারি। এটা দিলে মাফ আছে। গোল দিলে মাফ আছে। একদম। ওকে যাও, ওকে ঠিক আছে, সরি। ঠিক আছে। আঁচলের হচ্ছে জুতার সাইজ কত?
Nine? জীবনও পারবে নাইন না। 9 বলেছে। হ্যাঁ 9 ঠিক আছে। দেখেছো তোমাকে সারপ্রাইজ ও করেছে, হচ্ছে যেটা জানার কথা না সেটা কিন্তু ইউরোপের সে সাইজটা বলেছে। বলেছে আর কি। ইটস ওকে, মাফ করে দাও। ঠিক আছে ওকে। অ্যানিভার্সারি কবে? 15। 15 আরে আরে জানুয়ারি, ফেব্রুয়ারি, আপনি মার্চ, যে একটু আগে বললেন কি জানি আমাদের Valentine। ভ্যালেন্টাইনের পরের দিন আর কি। হ্যাঁ 15 ফেব্রুয়ারি। 15 ফেব্রুয়ারি। তার মানে ভাইয়ার হচ্ছে একটু ডেট আর টাইমে মনে হয় এগুলো একটু এগুলো হ্যাঁ, মনে হ্যাঁ। থাকে তা না। যখন ভুলে গিয়েছেন ওকে ম্যানেজ করার জন্য কি সবসময় আপনি গোল্ডই দেন নাকি অন্য না কিছু না গিফট দেন? গোল্ড না, না, আমি ওকে দেয়। ট্রাই করি ফুল দেওয়ারও ট্রাই করি, ফুল Okay. গোল্ড সবকিছু এমন যেটা কি যখন কখনো আমার হয়েছে মন যে চায় অ্যানিভার্সারি অথবা মানে ডেট অফ বার্থ ভুলে গিয়েছেন ও রেগে মেগে এগুলা আগুন? এগুলা না, আসলে না, 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 এটা এখন কখনো ভুলে হয়নি। যাচ্ছি আমি যখন বাস্তব জীবনে যখন ভুলে না, যখন বাস্তবে সময় ভুলে আসে না। না আমি দুদিন আগে আগে ঘাটাঘাটি করে নেই যে কোনটা কবে। ও ক্যামেরার সামনে আসলে সব লিখে নিই। নার্ভাস হয়ে যাবে। আপনার সবচেয়ে আমার এই পছন্দের ভুলার যে বিষয়টা এটা আছে, লিরিক্স ভুলে যাই মাঝে মধ্যে। আচ্ছা আঁচলের সবচেয়ে প্রিয় খাবার কি? ওর ওর সবচেয়ে প্রিয় খাবার ঝাল। সব Right. ঝাল খাইতে পারবে। এই সব ঝাল। পারফেক্ট। এটা পারফেক্ট। বাস্তব জীবনে যদি ঝাল। এক কথায় আমি আঁচলকে আপনাকে ডিফাইন করতে বলি আপনি কি বলবেন? ঝাল। ঝাল ঝাল। আমি ঝাল। ঝাল। ঝাল ওই ওই ক্ষেত্রে মানে কিছু ক্ষেত্রে ঝাল, কিছু ক্ষেত্রে বেশি মিষ্টি। আঁচলের কোন পার্টটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? ওটা কি বলতে হবে? হ্যাঁ ফিজিক্যাল পার্টের কথা যদি বলি, হ্যাঁ, সেটাই আমি বলছি। অ্যাপিয়ারেন্স, ওর হাসি। হাসি। ওকে। আমি পাগল ওর হাসি। ওর সবচেয়ে পছন্দের জায়গা কোনটা? ও ঘরের মানে বাহিরের ঘোরার কথা বলছেন? ওর সবচেয়ে পছন্দ মানে যেতে চায় না কি অলরেডি পছন্দ করে এটা? যেতে চায় বারবার। বারবার যেতে চায়, সেটা তো ওমরাতে যেতে চায়। ওমরাতে বারবার যেতে Yeah. চায়, বাহ। আর এমনিতে তো আমরা দেশের বাইরে ওর বেশি হাতের ঘোরা কোন হয়। রান্নাটা আপনার সবচেয়ে পছন্দ? গরুর মাংস। গরুর মাংস। চুই ঝালের। ওকে মানানোর জন্য বা রাগ করেছে তখন মানানোর জন্য শপিং এ এখন পর্যন্ত কত দাগা খেয়েছেন? কত টাকার? টাকা বলা যাবে না, বাট ওর রাগ আসলে গোল্ড বা কিছু দিয়ে ভাঙানো সম্ভব না। ওকে ভালোবেসে রাগ ভাঙাতে হয়। আর গোল্ড বা গিফট সেটা আমি আমার মন থেকে মন দিই। আমার থেকে দেয়া হয়। যেটা যখন মনে হয় যে না আমার আজকে এটা ভালো লেগেছে আমি এটা নিয়ে নিই। তাহলে তো সেটা পছন্দের চকলেটও ঘোরার হয়, জায়গা গোল্ডও হওয়া হয়। উচিত দুবাই, যেখানে গোল্ড অনেক পাওয়া যায়। দুবাই যাওয়া হয় নাই আমার হয় নাই, ওর হয়েছে। তাহলে বি গিয়েছি। প্রিপেয়ার ফর দ্যাট। ওখানে যাওয়ার আগে আপনার ওয়ালেটটা যেন ভারী থাকে। আমি ও যাবো gold না। এই জন্য কিনবে তো অনেক। এখন যাচ্ছি না, কারণ আরো ভারী করতে হবে, 3টা কার্ডে আরো ভরতে হবে। ইনশাআল্লাহ, তারপরে হচ্ছে গোল্ড কিনতে তারপরে ওখানে যাবো চলে দুবাইতে। যাবা। না আমি আসলে জানতে চাচ্ছিলাম যে শপিং এ মানে শপাহলিক সব মেয়েরাই তো ওর কথা তো একটু বললেন যে ও পছন্দ করে। শপিং এ গিয়ে সবচেয়ে বড় ছিলা খেয়েছেন রিসেন্টলি নাকি কতদিন আগে? শপিং গিয়ে হ্যাঁ খেয়েছে কিছুদিন আগে। বলো তুমি বলে দাও, সে মনে করতে পারছে কিছুদিন আগে গিয়ে খেয়েছে। বলো, সেটা বলো। হচ্ছে আমাদের এই অ্যানিভার্সারিতেই। কত টাকা শপিং করেছে এটা তো বলবা না। টাকা সেটা বলা যাবে বলবো না। ঠিক আছে, ঠিক কিনেছি। আছে, ঠিক আছে। একদম ধরে নিয়ে আমার গিয়ে গরিব- কিনেছি। প্রায় টাকা তুমি বলতে তাকে হয়। এরকম দাগা দাও, দিতে হয়। না? আচ্ছা আমার অধিকার। আরে বাপ রে। বাট আমি ওকে দিয়ে শান্তি পাই। সবচেয়ে পছন্দের মডেল কে আপনার? আমার হ্যাঁ এখন মানে বাংলাদেশে নাকি ইন্টারন্যাশনালি হতে পারে, বাংলাদেশে হতে পারে। যাকে আমি বিয়ে করে বলছি? এটা উত্তর দিতে এতক্ষণ লাগলো? না না না, এখানে আমি বলিউডেরও পছন্দ করি, যেমন যেমন কারিনা কাপুর। কারিনা কাপুরকে অনেক আমার ফেভারিট পছন্দ। নায়িকা। ওরও Favorite ফেভারিট, আমার নায়িকা। ফেভারিট। আর তোমার ফেভারিট নায়ক কে, হিরো কে? বলিউডের কথা জিজ্ঞেস শো করছি। ইয়া যদি স্ক্রিনে বলি ও বাপির কথা বললে। না সে আমার কো-আর্টিস্ট। যদি বলো যে বাংলাদেশে কোনো হিরোকে পছন্দ কিনা, হ্যাঁ অবশ্যই। বাপির সাথে আমার অনেকগুলো কাজ হয়েছে। বাপির সাথে যদি দেখা হয় তাহলে প্রথম কি প্রশ্ন জিজ্ঞেস করবে? তাকে তুমি কেন সিনেমা এখন করো না? আচ্ছা তাকেও সেম কোশ্চেন করবে, হ্যাঁ। সেও তোমাকে সেম কোশ্চেনই হ্যাঁ, করবে। আমাকেও শাকিব খান স্টার জিজ্ঞেস নাম- করবে কি? ও জিজ্ঞেস করবো কি ওনার হ্যাঁ। সাথে দেখা হলে? হ্যাঁ ওই যে ভাইয়া আপনি যত বয়স হচ্ছে তত আরো ইয়াং Handsome হচ্ছেন। কেন, কিভাবে কেন হচ্ছেন? ইয়াং হচ্ছেন? কেন হচ্ছেন? ছোট ছোট মেয়েরা পাগল হয়ে যাচ্ছে আপনার জন্য। সুইট। অপু বিশ্বাস এখন অনেক স্লিম হয়েছে, বলবো তুমি তোমার স্লিমের রহস্যটা বলো আমাকে। আচ্ছা বুবলি ওর সাথে আমার কখনো দেখা হয়নি। দেখা হলে কি জিজ্ঞেস দেখা করবে? হলে অবশ্যই বলবো যে
বীর কেমন আছে বীরের কথা জিজ্ঞেস করব। পরিমণি অবশ্যই তার ছেলের কথা জিজ্ঞেস করব, রাজ্যের কথা জিজ্ঞেস করব, এবং পরি অ্যাজ এ মাদার হিসেবে আমার কাছে মনে হয় সবথেকে পারফেক্ট। আচ্ছা, জায়েদ খান বলবো যে তুমি যেখানে আছো ভালো আছো, ওখানেই থাকো, আর আসার দরকার নেই বাংলাদেশ আপাতত। আচ্ছা ঠিক আছে। কোন পরিচালক যদি তোমাকে অফার করে এক কথায় নির্দ্বিধায় রাজি হয়ে যাবে সাইন করতে? রায়হান রাফি। রায়হান রাফি। আর তমা মির্জার সাথে দেখা হলে কি জিজ্ঞেস করবে? ও আমার খুব ভালো ফ্রেন্ড। কি বলবে? হ্যাঁ, কি বলবো যে বান্ধবী বিয়ে কবে করবে? বিয়ে করেছে আমি জানি না, আমিও জানি না। হ্যাঁ, কি জিজ্ঞেস করবে ওকে? যে এভাবে লুকিয়ে না থেকে ওপেন একদম সবাইকে বলে দাও যে বিয়ে করেছো বা করবা, একটা সুন্দর করে অনুষ্ঠান করো। ওটা কিন্তু তোমার সাথে মিল আছে যে আমরাও শুনতে পাচ্ছি যে তারা বিয়ে করে ফেলেছে, কিন্তু এখনো বলছে না ঘোষণাটা। তো তুমি নিশ্চয়ই জানো যে বিয়ে করেছে কি করে? আমিও এরকমই তোমার মতো শুনেছি ওরা খবর। ওকে, ঠিক আছে। আমাদের আজকের আড্ডায় বেশ ভালো একটা সময় কাটলো। তোমাদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। অনেক অনেক ভালো থাকবে, এরকম ভালোবাসায় টইটম্বুর সংসার নিয়ে আরো আরো অনেক ভালো কাজ উপহার দাও। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি সাথে থাকলে আমার কাছে মনে হয় যে সেই প্রোগ্রামটা আরো বেশি প্রফুল্ল হয় আমার জায়গা থেকে। তো থ্যাংক ইউ তোমাকে, আর সেই সাথে প্রতিদিনের বাংলাদেশকেও অনেক ধন্যবাদ এখানে আমাদের ইনভাইট করার জন্য। আমার দর্শকদেরকে বলতে চাই, আমাদের যে গানটা এসেছে অবশ্যই আপনাদের সাপোর্টে আমরা অনেক ভালো কাজ করছি, এবং আমিও অনেক ভালো ভালো গান করছে। সবাই আমাদেরকে এভাবে ভালোবাসা দিবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। তোমাদেরকে ঈদ মোবারক। একটা প্রশ্ন করা হয়নি তোমাকে, তোমার সবচেয়ে প্রিয় কোরিওগ্রাফার কে? অবশ্যই বলবো যে আগে ছিল মাসুম বাবুল ভাইয়া, উনি এখন নাই, মারা গিয়েছে। এখন হাবিবকেও ভালো লাগে, রোহান বেলাল, দুজন। ওকে, তোমাদেরকে ঈদ মোবারক। একদম শেষ পর্যায়ে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিব, বাট যেখানে অমি ভাই আছে, তুমি আছো, একটা গান না শুনলে হয় না। ওকে ডেডিকেট করে একটা গানের 2 লাইন যদি খালি গলায় শুনতে শুনতে আমরা বিদায় নিই তাহলে কিন্তু খুব ভালো হবে। প্রিয় দর্শক, এরই সাথে আমি শ্রাবণ তৌহিদা বিদায় নিচ্ছি আজকের জমজমাট আড্ডা থেকে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে আপনাদের পছন্দের কোনো সেলিব্রিটিকে সাথে নিয়ে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, এবং দেখা হচ্ছে রংধনু গ্রুপ প্রেজেন্টস প্রতিদিনের বাংলাদেশ স্টার আড্ডা পাওয়ার্ড বাই রামাদা ভাই উইন্ডামে। আমার টিনের ঘরে আকাশ থাইকা নামছে পরি রে, তারে যত দেখি মনটা ভৈরা প্রেমে পড়ি রে। আমি বড় ভাগ্যবান, ঈশ্বর করেছে দান, তার লাগে এ জগতে আমি আইছি রে। আমি মাটির বুকে ডানা ছাড়া পরি পাইছি রে। আমি মনে মনে এমন এখন মানুষ চাইছি রে।